বিএনপি তো ইন্টারভিউ নিয়েছে আজকে প্রায় 4 শতাধিক। এরপর আগামীকাল ঢাকা বিভাগ সহ আরও অনেক কিছু থাকবে। আমরা খবর পাচ্ছি যে জামাত ইসলামী 10 জনের নাম চূড়ান্ত করেছে। 11 জন তারা নারী আসনে দিতে পারবে, কিন্তু 10 জনের নাম চূড়ান্ত করেছে। এনসিপি একজন আছে কোটার মধ্যে এবং জাকপার একজন আছে। একদম সাধারণ চোখ দিয়ে একটু বলবেন, মানে গণমাধ্যম কর্মীর দৃষ্টি থেকে, আমরা যখন জুলাই অভ্যুত্থানের কথা বলছিলাম সেই সময় আমরা এনসিপি নারী নেতৃত্বে যারা আছেন তাদের কথাগুলো শুনেছি এবং তাদের মেধাদীপ্ত বিভিন্ন বক্তব্যগুলো আমরা সংবাদে বিভিন্ন অংশে প্রচারও করেছি। পার্লামেন্টে তাদের দিক থেকে একজন এবং জামাত ইসলামীর নারী সদস্য যাদেরকে আমরা আসলে কখনো দেখিনি, বিভিন্ন আয়োজনে কেবল তাদের পুরুষ যিনি নেতা তিনি ধারণা দিচ্ছিলেন যে আমাদের চালিকা শক্তি নারীরা যথাসময়ে তারা আসবে ইত্যাদি ইত্যাদি। তারা পার্লামেন্টে 10 জনের প্রতিনিধিত্ব করবে নারীদের পক্ষ থেকে। মানে বিষয়টা কি আসলে খুব বেশি আশাব্যঞ্জক মনে হচ্ছে কিনা? আমরা আগে হতাশ হতে চাই না, বাট কি বলবেন বাস্তবতার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। আসলে গণ অভ্যুত্থানের সময় আমরা যেটা দেখলাম, সেখানে এই আন্দোলন সংগ্রামে পুরোটা সময় জুড়েই কিন্তু নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল, বিশেষ করে তরুণদের, বিশেষ করে এনসিপির সাথে যারা ছিল তারাও অনেক তরুণীরা তারা ব্যাপকভাবে রাস্তায় নেমেছিল এবং বিএনপি সহ অন্যান্য দল তো তারা তো সারা বছরই ছিল নারীরা। তো মূলত যেটা হচ্ছে আসলে বাংলাদেশের যেই রাষ্ট্রীয় ব্যবস্থা নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু নারীদেরকে আনার জন্যই 72-এর সংবিধানে কিন্তু এটা সংরক্ষিত আসনের কথা উল্লেখ ছিল, যেটা 73 সালে প্রথম 15 জন সদস্য হয়। এরপরে এটা 1978-এ সেটা 30 হয়। এরপরে সপ্তদশ সংশোধনের মাধ্যমে এটা 45 এবং তারপরে 50, মানে এখন 50 জন। তো এখন এই অবস্থায় আমরা বিশেষ করে যেই দেশের 50% আমাদের নারী সমাজ, আমরা চাই যে তাদের রাজনীতিতে আরও মানে তাদের অবস্থান আরও মজবুত হবে এবং তারা নির্বাচিত হয়ে আসবেন। আসলে সংরক্ষিত আসন আসলে এই জিনিসটা আমি আসলে খুব বেশি ভালোভাবে দেখার সুযোগ নেই, কারণ 50% যেখানে আমাদের নারীরা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, আমরা চাই যে তারা তাদের যোগ্যতা দিয়ে আসুন। সেটা রাজনৈতিক যারা যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন, তাদেরকে একটা রাস্তা তৈরি করে দিবেন, তাদেরকে সেখানে যারা পটেনশিয়াল যারা থাকেন তাদেরকে স্কোপ করে দিবেন, যাতে করে তারা রাজনীতিতে আসবেন, সমাজের নীতি নির্ধারণী রাষ্ট্রীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারেন। তো এখানে এর চেয়ে বেশি আসলে আমার আর কিছু বলার নাই, কারণ যারা রাজনীতি করেন বা যারা এই আসনগুলোতে যারা এখানে আসবেন, আমার সামনে এখানে দেখতে পাচ্ছি এখানেও 2-3 জন হয়তো আসবেন, পাপিয়া আপা আছেন, হ্যাঁ, তো ওনাদের কাছ থেকে আমরা শুনি, তারপরে আবার একদম। আমি একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা আফরোজ পাপিয়া আপনার কাছে শুরুতে একটা বিষয় একটু জেনে নিতে চাই। একটা বড় ধরনের চ্যালেঞ্জ বলা যেতে পারে, কারণ একদিনেই 4 শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার হলো রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এবং ফরিদপুরে, এবং এর পরদিন অর্থাৎ শনিবারও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিকেল 3টা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহ, মানে অনেক প্রার্থী, তার মধ্য থেকে 36 জনকে বেছে নিতে হবে। এবং দেখা যাচ্ছে যে এখানে শুধু রাজনীতিতে মাঠে ছিলেন এটাই একমাত্র যোগ্যতা হবে না, পাশাপাশি যারা পার্লামেন্টে কথা বলতে পারেন, যারা আসলে বিভিন্ন আইনগত দিক ভালো বোঝেন, নানামুখী আসলে বিচার বিশ্লেষণ করে হয়তো নির্বাচনটা করা হবে। কতটা চ্যালেঞ্জিং আসলে বিএনপির জন্য? দল তো বড়, আপনারা যারা পরীক্ষিত পরিচিত তাদের ব্যাপারটা এক ধরনের, আবার যারা নতুন রাজনীতিতে এসেছেন জুলাই অভ্যুত্থানের সেই সময়টাতে তাদের জন্য আরেক ধরনের, কি বলবেন? আসলে এখানে হচ্ছে কি, রাজনীতি যে পুরান চাল ভাতে বাড়ে যে কথাটা, এখানে জিয়াউল কবির সুমন যথার্থই উনি বলেছেন যে বাংলাদেশের 51% যেখানে ভোটার, সেখানে এই 50 সিটের সংরক্ষিত আসনের মহিলা এমপি, আর ওই সব দল তো দেয় নাই, বিএনপি তাও 8-10 জনকে দিয়েছে নমিনেশন। এটা আসলে মেয়েদের জন্য অবমাননাকর, সেটা ঠিক আছে। মেয়েদেরকে আরো নমিনেশনটা বাড়াতে 20% যদি বাড়তো, অনেক জায়গায় তো ছেলেরাও ফেল করছে, মেয়ে মানে ফেল করবে এরকম কিন্তু কোনো কথা না। তো এইগুলো সময়ের দাবি, এবং এগুলো নিয়ে দীর্ঘদিন যাবত আমি সে 91 থেকে বলে আসছি যে আমার মেয়েদের 2টা পোস্ট, একটাই সংরক্ষিত মহিলা আসন আর একটা সভাপতি যে কোনো কমিটির, এই দুটো আসলে একটা পুনর্বাসন প্রক্রিয়ার মতো ব্যাপার। এখন তারপরে এগুলো নিয়ে তো বলে লাভ নাই, যেহেতু এই সংরক্ষিত নারী আসনের এভাবেই এখন এমপি
হতে হবে, এটাকেই করতে হবে, দল করবে, সব দল মিলেই যার যার মতো দিবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের যেটা সমস্যা হচ্ছে 15 বছর যেহেতু আমাদের ইলেকশন নাই, স্বাভাবিক কারণে ইলেকশন না হওয়ার কারণে সব জাম বেঁধে গেছে, মানে সবকিছুতে সংখ্যা বেশি। তবে বাছাই করা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আসলে নীতি নির্ধারকদের ওনারা প্রত্যক্ষদর্শী ভাবেই পার্লামেন্টে অভিজ্ঞতা, তারপর পারফরমেন্স, মানে এমপি হলেই যে পার্লামেন্টে অভিজ্ঞতা না, পারফরমেন্স একটা ব্যাপার পার্লামেন্টে, সেটা একটা। আইন প্রণয়নের ক্ষেত্রে শিক্ষাগত ভূমিকার যে ব্যাপারটা, সেটা একটা ব্যাপার আছে। আর রাজনীতিতে কন্ট্রিবিউশন তো অবশ্যই থাকতেই হবে, জেল জুলুম মামলা মোকদ্দমা এগুলি। তো এই সব দিক থেকে বিবেচনা করলেও মোটামুটি ভাবে ধরে যে 35-এর বেশি আমাদের হয়ে যায়। আর তারপরে বিশেষ করে এই জুলাই আগস্টের পরে সংখ্যাটা ব্যাপক হারে বেড়ে গেছে। মানে এখন আরেকটা জিনিস দেখলাম যে আমার অন্য একটা বিষয়ের প্রয়োজন, তা আমি একটা ফর্ম ফিল আপ করে যাই, যে যদি বলতে পারি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে কি দেখা হলো, সাক্ষাৎকার হলো, আমাকে চিনলো, এরকম নিয়েও দেখলাম যে তৃণমূলের খুব মাঠ পর্যায়ের একবারে ধরেন ভাইস চেয়ারম্যান এই টাইপের, কিংবা তার চেয়েও যে ভাইস চেয়ারম্যান হয়নি এরকম মানুষেরও অংশগ্রহণ দেখেছি। তো অংশগ্রহণটা নিঃসন্দেহে নারী হিসেবে ভালো লাগারই ব্যাপার, কারণ স্বতঃস্ফূর্তভাবে যত নারী অংশগ্রহণ করবে সেগুলোর ভিতর দিয়ে বাছাই করবে দল, দল আরো হিমশিম খেলে তো আরো বেশি ভালো যে আমার নারীরা ক্ষমতায়নে যাওয়ার ক্ষেত্রে যোগ্য হয়ে উঠছে। মেয়ে হিসেবে এটা আমি গর্ববোধই করতে পারি। তবে সংরক্ষিত নারী আসন এটা আসলে আস্তে আস্তে মানে তুলে দেওয়া উচিত, দিয়ে সরাসরি নির্বাচনেই মেয়েদেরকে অংশগ্রহণ করানো উচিত বলে আমি মনে করি। কারণ দেখেন আমরা হলে ভিপিজিএস হয়ে আসছি, 2 বার হলে সংসদের ভিপি ছিলাম, তো ইলেকশন তো ছোটবেলায় করে আসছি, ডিপার্টমেন্ট ইলেকশন করে আসছি, 91 এর পর থেকে দলের প্রার্থীদের পক্ষে নির্বাচন করি, তো নিজের নির্বাচন করতে না পারার কোনো কারণ কিন্তু নাই। এখন দলীয় সিদ্ধান্ত সকল দল একসাথে সম্মিলিতভাবে একমত না হলে এগুলো ব্যাপারে তো আসলে ঐক্যমত না হলে পরিবর্তনটা হয় না। একদম একদম, আমি এটা নিয়ে আলাদা করে জানার চেষ্টা করবো, কারণ আপনারা যে 3 জন এখানে যুক্ত আছেন, 3 জনই আইনের মানুষ। আইনের অনেক দিক আছে যেগুলো দিয়ে হয়তো কিছুটা হলেও বিচার বিশ্লেষণ করে নারীদের ক্ষেত্রে যে অংশগ্রহণের বিষয়টা সেটা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। কারণ ঐক্যমত্য কমিশন একটা দীর্ঘ সময় আমরা দেখলাম ব্রেনস্টর্মিং হলো, অনেক কিছু হলো, নারীদের সংখ্যা বাড়ানোর কথা বলা হলো, কিন্তু বড় বড় দলগুলো আসলে খুব বেশি আগ্রহী হলেন না। সেটাই বা কেন, সেটা নিয়েও কথা বলবো নিশ্চয়ই। অ্যাডভোকেট হুমায়রানুর, একটা বিষয় দিয়ে আমরা শুরুটা করেছিলাম, এনসিপি তরুণদের দল, এবং এটা সত্যিকার অর্থে খুব আশাব্যঞ্জক ব্যাপার ঘটে যখন তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, এবং আন্দোলনের সময় মাঠে আমরা নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো দেখেছিলাম। এবং প্রথম যে ছবিটা আমরা দেখেছিলাম যেটা ভাইরাল হলো, সেটা একটা আন্দোলনরত রক্তাক্ত নারীর ছবি। তারপরে আসলে সমাজ নড়ে বসে এবং নানামুখী পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে আমরা দেখেছি। কিন্তু সেই ছবিটা, সেই মূল্যায়নটা তো পার্লামেন্টে কি হয়, মানে আন্দোলনের সময় নারীরা মাঠে, ভোট দেওয়ার সময় আমরা ভোটের অঙ্ক বিশ্লেষণের ক্ষেত্রে দেখি কোনো কোনো আসনে পুরুষ ভোটারের চাইতেও নারী ভোটারের সংখ্যা বেশি, কিন্তু পার্লামেন্টে কেন তাদের সংখ্যাটা এরকম হয়, মানে গলতটা কোথায় দেখেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন সবাইকে সালাম, এবং যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে আমাদের অভ্যুত্থানের পর বা অভ্যুত্থানের সময় যত নারীর অংশগ্রহণ ছিল রাজনীতির মাঠে, তাদের অংশগ্রহণের সংখ্যা খুবই সীমিত। এইটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে আমরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত হই, সেখানে শুধুমাত্র রাজনৈতিক দলের যেই নীতি নির্ধারকগণ আছেন তাদের রেস্ট্রিকশন না, সামাজিক একটা প্রতিবন্ধকতা সেটাও একটা বড় ভূমিকা পালন করে। সমাজের মানুষজন বলেন, পরিবারের মানুষজন বলেন, সেই পরিবারের যারা কর্তা আছেন সেটা তো সাধারণভাবে নারী হন না, পুরুষ হন। এই পুরুষতান্ত্রিক সমাজে আমাদের প্রতিবন্ধকতা গুলো সৃষ্টি করে আমাদের ভাইরা। এই কারণেই যখন জুলাই অভ্যুত্থানের পর ঐক্যমত্য কমিশনে নারীদের ইস্যুতে সংস্কারের যে প্রস্তাবনা রাখা হলো, সেই আলোচনা বাতাসে মিলে গেল। নারী সংস্কার নিয়ে কোনো আলোচনা কিন্তু হয়নি। আমরা এটা নিয়ে অনেক সভা সেমিনার করেছি, অনেক জায়গায় বলেছি যে এই সংস্কারগুলো হোক। আমরা নারীদের সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন
চেয়েছিলাম, কিন্তু সেটা কেউ রাজি হয়নি। এবং এই ঐক্যমত্য কমিশনে যারা ছিলেন সেই ভাইরাই, এবং ঐক্যমত্য কমিশনে আপনি যদি তাকান ওখানেও কিন্তু নারীদের অংশগ্রহণ খুবই খুবই সীমিত ছিল। জি। এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্তগুলো তাদের বাধার কারণে আটকে গেছে। এখন এই মুহূর্তে এই বাস্তব পরিস্থিতিতে পুরনো নিয়মেই সংরক্ষিত আসনে নারীদের এমপি হিসেবে নির্বাচন করা হবে, এবং এই প্রসেসটা, এই সিলেকশন প্রসেসটা থাকার কারণেই আমি মনে করি যে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক নারী কিন্তু নির্বাচনে প্রার্থী হতে পারেননি। আমার এখানে সহ আলোচক দুজন আছেন, তাদের মধ্যে একজন নির্বাচন করেছেন, তাও নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে। আমি মানে এই যে উনাদেরকে বাধাগ্রস্ত করার বিপরীতে গিয়ে উনি যে সাহস দেখিয়েছেন, এই জন্য উনাকে আমি সাধুবাদ জানাই। পাপিয়া আপা আগেও সংসদ সদস্য ছিলেন, উনিও কিন্তু সরাসরি নির্বাচন করার সুযোগ পাননি। আমি জোট হওয়ার কারণে, আমার দল আমাকে মনোনয়ন দেওয়ার পরও জোট হওয়ার কারণে আমাকে আমার মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে। এই যে সামগ্রিকভাবে আমি যখন নির্বাচন করতে গেলাম, আমার ওইটুকু সময়ের এক্সপিরিয়েন্স বলে যে শুধু সামাজিক প্রতিবন্ধকতা বা দলীয় সিদ্ধান্তর বাইরেও আর্থিক ইস্যুটাও একটা বড় ব্যাপার, যেটা আমরা গতদিন আপনার এই প্রোগ্রামেই বলেছিলাম যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটা প্রোগ্রামে সব রাজনৈতিক দলের ভাই বোন সবাই ছিল, এবং নির্বাচন কমিশনার খুদ নিজে ওখানে ছিলেন। ওখানে বলা হয়েছিল যে একটা আর্থিক তহবিল করার জন্য, যেই তহবিলটা সংরক্ষিত আসনে নারীরা নির্বাচন করতে গেলে, বা জাতীয় নির্বাচন, যেই নির্বাচনই নারীরা করতে যাক না কেন, সেখানে যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে, সেই সহযোগিতা পিছিয়ে পড়া নারী যার আর্থিক সামর্থ্য নেই তাকে ওই তহবিল থেকে আর্থিক সামর্থ্যটা দেয়া হবে, এবং সেটার হিসাব নিকাশও কিন্তু আপনার ওই নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে যে এই যে টাকাটা তারা পেলো এই তহবিল থেকে, এই টাকাটা কিভাবে খরচ করেছে। তো এই যে এই প্রস্তাবনাটা, এই যে বিলটা তারা রেডি করেছিল, এটা কিন্তু কোথাও আলোচিতই হইল না। তো এইটা একটা দুঃখের জায়গা। তারপরে দলের মধ্যে যদি আলোচনা করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি সাধুবাদ জানাই বিএনপি যে 36টা আসন পাবে, তার বিপরীতে তারা মনোনয়ন ফর্ম ছেড়েছে, প্রায় 1300 প্রার্থী মনোনয়ন নিয়েছে এবং তারা ইন্টারভিউ করছে। এই একই প্রসেস অন্যান্য দলেও যদি থাকতো বা থাকে কিনা সেটা মানে ধরেন এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকাটা খুবই জরুরি। তারই পাশাপাশি যেহেতু সব রাজনৈতিক দলই এখন নারীদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে, আমি মনে করি পাপিয়া আপা যেটা বললেন যে যাদের যোগ্যতা আছে সংসদ সদস্য হিসেবে, তারা পারফর্ম করতে পারবে, তাদেরকেই সিলেক্ট করা উচিত। এরই পাশাপাশি এই যে নারীদের সংরক্ষিত আসনে যাওয়ার ক্ষেত্রে যে আইন আছে, সেই আইনে বলা আছে আর্টিকেল 66 এবং বিদ্যমান আইনে যেই নিয়মগুলো আছে, যেই ধারাগুলো বর্ণনা করা আছে, যে এগুলোর মধ্যে ক্রাইটেরিয়া মিট করলে তবেই তারা সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারবেন। কিন্তু দলগুলো কি আদতে সেই